মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 12-এর দ্বিতীয় অধ্যায় আন্তর্জাতিক সংগঠন এবং প্রতিষ্ঠান, যেখান থেকে মূলত তোমাদের 8 নম্বরের এমসিকিউ কোশ্চেন থাকবে। এই অধ্যায়ের বিভিন্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা জানো যে প্রথম বিশ্বযুদ্ধের অন্তিম লগ্নে প্যারিস শান্তি সম্মেলনের মাধ্যমে এই যুদ্ধের পরিসমাপ্তি এবং যাতে করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ না হয় তার জন্য তৈরি করা হয়েছিল 1920 সালে জাতিসংঘ বা লিগ অফ নেশনস। কিন্তু দেখা গেল লিগ অফ নেশন প্রতিষ্ঠার 19 বছর পরে 1939 সালের 1 সেপ্টেম্বর শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এবং এই বিশ্বযুদ্ধ ছিল প্রথম বিশ্বযুদ্ধের চেয়ে আরও বেশি ধ্বংসাত্মক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হলো তখনই এই যে জাতিসংঘ বা লিগ অব নেশন তা ব্যর্থ হয়েছে সেটাই প্রমাণিত হলো। তো সেই সময়ের কিছু শুভবুদ্ধি সম্পন্ন এবং আন্তর্জাতিক শান্তিপ্রেমী যারা নেতা ছিলেন, রাষ্ট্রনেতা, তারা ভেবেছিলেন যে জাতিসংঘ ব্যর্থ হয়েছে এবং এই ব্যর্থতার কারণগুলো চিহ্নিত করে জাতিসংঘের থেকে আরও একটা বড় প্রতিষ্ঠান তৈরি করতে হবে। তারই প্রথম পদক্ষেপ ছিল 1941 সালে আটলান্টিক মহাসাগরে প্রিন্স অফ ওয়েলস যুদ্ধজাহাজে একটা নৌচুক্তি স্বাক্ষর এর মাধ্যমে মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল এই যে চুক্তি তারা আটলান্টিক মহাসাগরে স্বাক্ষর করলো তা ইতিহাসে আটলান্টিক চ্যার্টার বা আটলান্টিক সনদ নামে পরিচিত। 1941 সাল। এরপর 1942-এ ওয়াশিংটন সম্মেলন, 1943-এ মস্কো সম্মেলন, 1944 সালে ডাম্বারটন ওক সম্মেলন এবং 1945 সালে ইয়াল্টা এবং সান ফ্রান্সিসকো সম্মেলন। এতগুলো সম্মেলনের মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রনেতারা একত্রিত হয়ে বৃহৎ যে সংগঠনের পরিকল্পনা তারা নিল এবং তৈরিও করলো 1945 সালের 24 অক্টোবর। এই সংগঠনটার নাম দিল ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, বাংলায় বলে সম্মিলিত জাতিপুঞ্জ, সংক্ষেপে ইউএনও। যখন ইউএনও প্রতিষ্ঠা হলো, সান ফ্রান্সিসকো যে সম্মেলন, লাস্ট যে সম্মেলনটা হয়েছে 1945 সালে, মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট এই সম্মিলিত জাতিপুঞ্জ এই নামটি তিনি দিয়েছিলেন। জাতিপুঞ্জ প্রতিষ্ঠা লগ্নে 50টি রাষ্ট্র স্বাক্ষর করেছিল এবং পরের দিন 51টি রাষ্ট্র নিয়ে এই সংগঠনটি তার আনুষ্ঠানিক যে কার্যকলাপ তা শুরু করে। ইউএনও, যার সদর দপ্তর বর্তমানে নিউ ইয়র্কে অবস্থিত, আমেরিকার যে নিউ ইয়র্ক শহর সেখানে এর সদর দপ্তর অবস্থিত। বর্তমানে এই জাতিপুঞ্জের সদস্য সংখ্যা 193। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বর্তমানে জাতিপুঞ্জের সদস্য সংখ্যা কত, পরীক্ষায় আসতে পারে। 193। এবং 193তম যে রাষ্ট্র অর্থাৎ সর্বশেষ সদস্য রাষ্ট্র তা হলো দক্ষিণ সুদান। তো এইভাবে জাতিপুঞ্জ তার কার্যকলাপ শুরু করলো এবং 2012 সালে, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে, 2012 সালে প্যালেস্টাইন বলে একটা দেশ আছে,
এই প্যালেস্টাইনকে জাতিপুঞ্জের পর্যবেক্ষক রাষ্ট্র এর দায়িত্ব দেওয়া হয়েছে। প্যালেস্টাইন জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হলো। জাতিপুঞ্জ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালীন সময়ে বৃহত্তর আন্তর্জাতিক একটা সংগঠন, যার মূল উদ্দেশ্য তৃতীয় বিশ্বযুদ্ধ বন্ধ করা, যুদ্ধের সম্ভাবনাকে হ্রাস করা এবং আন্তর্জাতিক যে শান্তি সেটা বজায় রাখা। জাতিপুঞ্জের একটা সংবিধান রয়েছে, সংবিধানের মাধ্যমে জাতিপুঞ্জ তার কার্যাবলী সম্পাদন করে। জাতিপুঞ্জের এই সংবিধানকে বলা হচ্ছে সনদ। আমাদের যেমন ভারতের সংবিধান দেশের সর্বোচ্চ আইন, তেমনি জাতিপুঞ্জ যে সর্বোচ্চ আইন তাকে বলে সনদ। সনদের মাধ্যমে জাতিপুঞ্জ কাজ করে। এই সনদে একটি প্রস্তাবনা রয়েছে। তোমরা জানো যে সংবিধান থাকলেই প্রস্তাবনা থাকে, ভূমিকা থাকে। তো তেমনি জাতিপুঞ্জের যে সনদ সংবিধান, সেখানেও একটি প্রস্তাবনা, 19টি অধ্যায় এবং 111টি ধারা রয়েছে। জাতিপুঞ্জের 1 নম্বর ধারাতে জাতিপুঞ্জের লক্ষ্য বা উদ্দেশ্য এগুলো বর্ণিত হয়েছে। জাতিপুঞ্জ তাহলে প্রথম বা প্রধান লক্ষ্য যেটা জাতিপুঞ্জের রয়েছে সেটা হচ্ছে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা। জাতিপুঞ্জের 2 নম্বর ধারাতে 7খানা নীতির কথা বলা হয়েছে, যার মাধ্যমে সদস্যভুক্ত দেশগুলি কাজ করবে। 7খানা নীতি, প্রিন্সিপালস। কি কি রয়েছে? যেমন ধরো, এক রাষ্ট্র অন্য রাষ্ট্রকে আক্রমণ করবে না, এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের উন্নয়নে সাহায্য করবে, এই রকম কিছু ব্যাপারগুলো রয়েছে এর নীতি। লক্ষ্য 1 নম্বর ধারাতে, লক্ষ্য তোমরা যাই লক্ষ্য হোক না কেন, একটাই, অনেকগুলো লক্ষ্য আছে, তবে একটা লক্ষ্যই তোমরা মুখস্থ রাখবে, মনে রাখবে, সেটা হচ্ছে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এবং তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা রোধ করা, যে কারণে জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর আসি, জাতিপুঞ্জ সারা পৃথিবীর নিরাপত্তা দেবে, আন্তর্জাতিক শান্তি বজায় রাখবে, তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা বন্ধ করবে। তার জন্য জাতিপুঞ্জ কিভাবে তৈরি হয়েছে, তার গঠন এবং কার্যাবলী। জাতিপুঞ্জ 6টা দপ্তরের মাধ্যমে তার কার্যাবলী সম্পাদন করে। 1 নম্বর যে দপ্তর রয়েছে তা হলো সাধারণ সভা। আমি বিস্তারিত পরে আসছি, আগে তোমরা নামগুলো শুনে নাও। সাধারণ সভা। 2 নম্বর হচ্ছে নিরাপত্তা পরিষদ। 3 নম্বর অছি পরিষদ। 4 নম্বর আন্তর্জাতিক বিচারালয়। 5 নম্বর সামাজিক এবং অর্থনৈতিক পরিষদ। এবং সর্বশেষ বা 6 নম্বর সচিবালয়। তো এই 6টা দপ্তরের মাধ্যমে সম্মিলিত জাতিপুঞ্জ তার সমস্ত কার্যাবলী সম্পাদন করে। প্রথম যে সংগঠন, সাধারণ সভা। সাধারণ মানে বুঝতে পারছো, কমন সভা। জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্র সংখ্যা হচ্ছে 193। এখানে সদস্য হচ্ছে রাষ্ট্র, কোনো ব্যক্তি নয়। তাহলে এই যে 193টা রাষ্ট্র রয়েছে, সাধারণ সভা গঠনে বলা হয়েছে প্রত্যেকটা রাষ্ট্র থেকে 5 জন করে প্রতিনিধি যাবে। 193টা রাষ্ট্র ইন্টু 5 জন প্রতিনিধি, যা হবে টোটালটাই হবে সাধারণ সভার সদস্য। তো এই সাধারণ সভা বর্তমানে রয়েছে এর হেডকোয়ার্টার, যেটা নিউ ইয়র্ক, আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত। সেখানে এই 193টা রাষ্ট্র থেকে 5 জন করে প্রতিনিধি যাবে। বছরে একবার সাধারণ সভার অধিবেশন বসে। তো এই সাধারণ সভার যে অধিবেশন বছরে একবার হয়, সেটা হলো সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। এটা একটা অদ্ভুত দিন, পরীক্ষাতেও আসে যে সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে বসে। সেটা হলো সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। এছাড়া বিশেষ অধিবেশনও বসতে পারে। এই অধিবেশনে সভাপতিত্ব করেন মহাসচিব।
মহাসচিব বর্তমানে রয়েছে অ্যান্টনিও গুতেরাস। প্রথমে ছিলেন ট্রিকভিলি জন্মলগ্নে, আর এখন রয়েছেন অ্যান্টনিও গুতেরাস। তো জাতিপুঞ্জের এই যে দপ্তরটা, এত বড় দপ্তর, এত লোক সংখ্যা, 193টা রাষ্ট্রের 5 জন করে প্রতিনিধি, যদিও ভোট যখন হয় তখন প্রত্যেকটা সদস্য রাষ্ট্র একটা করে ভোট দিতে পারে। এই সভা পরিচালনার জন্য একজন সভাপতি এবং 21 জন সহ সভাপতি থাকে। একজন সভাপতি, 21 জন সহসভাপতি। আর এত বড় সভা সারা বিশ্বে নেই বলে এটা হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা। তাহলে পরীক্ষা আসতে পারে বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা কোনটি? তাহলে উত্তর হলো সাধারণ সভা। সাধারণ সভা মানে সাধারণ সভাতে সারা বিশ্বের কণ্ঠস্বর পৌঁছে যায়, যেহেতু সারা বিশ্ব থেকে বিভিন্ন প্রতিনিধিরা ওখানে গিয়ে তার বক্তব্য রাখেন। এই জন্য সাধারণ সভাকে, অস্টিন বলে একজন রাষ্ট্রবিজ্ঞানী রয়েছেন, আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞানী, তিনি এই সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলেছেন। সারা বিশ্বের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান ওই সাধারণ সভাতে আলোচনা করা হয়। এই গেল তোমাদের সাধারণ সভা। আর সাধারণ সভার যে সদর দপ্তর আগেই বলেছি নিউ ইয়র্কে অবস্থিত। এবার আসি দ্বিতীয় যে চেম্বার, তা হলো নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের নামটা থেকে বুঝতে পারছো যে নিরাপত্তা প্রদানের দায়িত্ব কিন্তু নিরাপত্তা পরিষদের হাতে। আন্তর্জাতিক নিরাপত্তা প্রদান, সদস্য যত রাষ্ট্র রয়েছে সমস্ত রাষ্ট্রকে নিরাপত্তা প্রদানের দায়িত্ব দেয়া হয়েছে নিরাপত্তা পরিষদের উপরে। এই নিরাপত্তা পরিষদ গঠিত হয়েছে 15টা রাষ্ট্রকে নিয়ে। তার মধ্যে 5টি রাষ্ট্র স্থায়ী সদস্য রাষ্ট্র এবং 10টি অস্থায়ী। 5টি যে স্থায়ী সদস্য রাষ্ট্র রয়েছে, যাদেরকে ইতিহাসে বিগ 5 বা পঞ্চপ্রধান বলে ডাকা হয়, তারা কারা? উন্নত যে সমস্ত 5টা বিশ্বের রাষ্ট্র, তোমরা মনে রাখবে, নামগুলো মুখস্থ রাখবে: আমেরিকা যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন মানে বর্তমানে রাশিয়া, গণপ্রজাতন্ত্রী চীন বা চীন বললেও হবে, ব্রিটেন এবং ফ্রান্স। এই যে 5টা রাষ্ট্র, এই 5টা রাষ্ট্রের হাতে বিশেষ ক্ষমতা দেয়া হয়েছে। কি সেই ক্ষমতা? এই ক্ষমতাকে বলা হচ্ছে ভিটো ক্ষমতা। ভিটো কথার সাধারণ অর্থ হলো না সূচক বা নেতিবাচক। অর্থাৎ সাধারণ সভায় 1950 সালে, তোমরা মনে রাখবে, সাধারণ সভায় 1950 সালে শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছিল কোরিয়া যুদ্ধকে কেন্দ্র করে, তোমরা ফার্স্ট অধ্যায় পড়েছ। তেমনি নিরাপত্তা পরিষদের প্রধান দায়িত্ব হচ্ছে বিশ্বে নিরাপত্তা প্রদান করা। এই নিরাপত্তা পরিষদের যখন কোনো প্রস্তাব উত্থাপিত হয়, এই প্রস্তাবগুলো দুটো ভাগে ভাগ করা হয়। তা মনে রাখবে যে বিষয়ভূত বিষয় ছাড়া বাকি যে সমস্ত মানে সাবজেক্টিভ বিষয় ছাড়া যে কোনো বিষয়ে নিরাপত্তা পরিষদের এই বিগ 5 বা পঞ্চপ্রধান বলে যে 5টা দেশের কথা বলা হলো, এই 5টি দেশের যে কোনো একটি দেশ কোনো প্রস্তাবে যদি অসম্মতি জ্ঞাপন করে বা না সূচক ভোট দেয়, হবে না, তাহলে প্রস্তাবটা বাতিল হয়ে যায়। একে বলা হচ্ছে নিরাপত্তা পরিষদের ভিটো ক্ষমতা। তাহলে এই ভিটো প্রদানের ক্ষমতা দেয়া হয়েছে বিগ 5 বা পঞ্চপ্রধান রাষ্ট্রের হাতে। যদি তারা একই বিষয়ে দুবার ভেটো ক্ষমতা প্রয়োগ করে, তখন তাকে বলা হচ্ছে দ্বৈত ভেটো। এই 5টা ছাড়া বাকি যে 10টা রাষ্ট্র রয়েছে, সেই 10টি রাষ্ট্র ভৌগোলিক অঞ্চল ভেদে 2 বছরের জন্য তারা অস্থায়ীভাবে
নিযুক্ত হয়। তাহলে স্থায়ী এবং অস্থায়ী, স্থায়ী 5, অস্থায়ী 10, সর্বমোট 15টি দপ্তর নিয়ে এই নিরাপত্তা পরিষদ গঠিত হয়েছে। এর সদর দপ্তর ওই আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত, হেডকোয়ার্টার্স হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত। কার্যাবলী, জাতিপুঞ্জের যা কাজ, নিরাপত্তা পরিষদ, সাধারণ সভা একই কাজ। সারা বিশ্বের আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা বজায় রাখা, তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনাকে বন্ধ করা, এই সমস্ত কার্যাবলী দেওয়া হয়েছে নিরাপত্তা পরিষদ, সাধারণ সভা, অচি পরিষদ, আন্তর্জাতিক বিচারালয়, সব যতগুলো দপ্তর রয়েছে সবারই এই একই উদ্দেশ্য বা লক্ষ্য। 3 নম্বর যে চ্যাপ্টারটা তোমাদের, 3 নম্বর যে দপ্তরটা রয়েছে তোমাদের, সেটা হলো আন্তর্জাতিক বিচারালয়। প্রথমটা বলেছি সাধারণ সভা, দ্বিতীয়টা নিরাপত্তা পরিষদ, 3 নম্বর হচ্ছে এই আন্তর্জাতিক বিচারালয়। এটা তোমরা পূর্বের ক্লাসে 9-10-এ পড়েছে যে আন্তর্জাতিক বিচারালয় যেখানে কোনো ব্যক্তির বিচার হয় না, সেখানে বিচার হয় বিভিন্ন রাষ্ট্রের সদস্য বা সদস্য নয় সেই সমস্ত রাষ্ট্রের বিচার মূলত এখানে হয়ে থাকে। এই নিরাপত্তা পরিষদের যে কার্যাবলী বা সাধারণ সভার যে কার্যাবলী সম্পাদন করতে গিয়ে দেখা যাচ্ছে যে নিরাপত্তা পরিষদের বিশেষ করে 5টা স্থায়ী যে সদস্য রাষ্ট্র রয়েছে বারবার ভেটো প্রয়োগ, তার ফলে সারা বিশ্বের বিভিন্ন কারণে বিভিন্ন রাষ্ট্রের বিচারের প্রয়োজন হয়ে পড়ছে এবং এই বিচারের দায়িত্ব আন্তর্জাতিক যে কোর্ট রয়েছে, আন্তর্জাতিক কোর্ট, তার হাতে ন্যস্ত করা হয়েছে। এর সদর দপ্তর অবস্থিত নেদারল্যান্ডের হেগ শহরে। এটাও খুব ইম্পর্টেন্ট যে সদর দপ্তর, আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর বা আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত, তা হলো নেদারল্যান্ডের হেগ শহর। এই আন্তর্জাতিক আদালতে 15 জন বিচারপতি রয়েছেন, তার মধ্যে 9 জন যদি উপস্থিত থাকে তাহলে কোরাম হয়, অর্থাৎ বিচার চলে। এবং এই বিচারপতিদের কার্যকালের মেয়াদও 9 বছর। বিচার 3 প্রকারের হয়ে থাকে: আপোষ মীমাংসা, সালিসি বা মধ্যস্থতা, এবং প্রয়োজনে সৈন্যবাহিনী প্রেরণের মাধ্যমে সংশ্লিষ্ট রাষ্ট্রকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। মনে রাখবে এখানে কোনো ব্যক্তির কিন্তু বিচার হচ্ছে না, বিচার হচ্ছে রাষ্ট্রের। এমনকি সংশ্লিষ্ট রাষ্ট্রটিকে কঠিনতম শাস্তি হিসাবে তার সাথে সমস্ত প্রকার সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়া হতে পারে। 4 নম্বর যে দপ্তর রয়েছে তা হলো সামাজিক ও অর্থনৈতিক পরিষদ। এই সামাজিক ও অর্থনৈতিক পরিষদ প্রথমে 18টা সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত হয়েছিল। বর্তমানে এর সদস্য সংখ্যা 54। সদস্য সংখ্যা আগে কত ছিল, এখন কত, এই দুটো মনে রাখবে। সামাজিক ও অর্থনৈতিক পরিষদ নাম থেকে বুঝতে পারছো যে এর উন্নয়নমূলক যে সারা বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়নমূলক যে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা এই দপ্তরের হাতে দেয়া হয়েছে। সামাজিক এবং অর্থনৈতিক পরিষদ কিছু বিশেষজ্ঞ সংস্থার মাধ্যমে তার কার্যাবলী সম্পাদন করে। যেমন রয়েছে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর আন্ডারে রয়েছে ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ইউনেস্কো, ইউনিসেফ, ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক, IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। সারা বিশ্বের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের দায়িত্ব তাহলে দেওয়া হয়েছে
এই দপ্তরের হাতে। 5 নম্বর দপ্তর অচি পরিষদ। অচি এলাকার উন্নয়নের জন্য এই অচি পরিষদ গঠন করা হয়েছিল। বর্তমানে 8টা দেশ রয়েছে, কিন্তু অচি অঞ্চল আর নেই। অচি মানে যে এলাকাগুলো অনুন্নত সেই এলাকাকে উন্নয়নের দায়িত্ব দেওয়া হয়েছিল এই দপ্তরের হাতে। কিন্তু বর্তমান বিশ্বে এই অচি এলাকার সংখ্যা হচ্ছে 0, নেই। কিন্তু অচি অঞ্চলের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে 8টি সদস্য রাষ্ট্রের হাতে। এটা একটা ছোট দপ্তর, কার্যাবলী তেমন নেই, গুরুত্ব তেমন নেই। 6 নম্বর যে দপ্তরটা জাতিপুঞ্জের আন্ডারে রয়েছে তা হলো সচিবালয়, এবং যার মধ্যমণি হলেন মহাসচিব। মহাসচিবের নাম আগেই বলেছি, বর্তমানে রয়েছে অ্যান্তোনিও গুতেরাস, আগে ছিলেন ট্রিগভি লি, প্রথম মহাসচিব এবং সর্বশেষ যে মহাসচিব। এই দুটো নাম তোমরা মনে রাখবে। সচিবালয় মানে হচ্ছে কর্মচারী বৃন্দের একটা দপ্তর। এখানে 10,000-এর মতো কর্মচারী রয়েছে। 10,000 কর্মচারীর মাধ্যমে সচিবালয় কাজ করে, যার মুখ্য দায়িত্ব হচ্ছে মহাসচিব। এই মহাসচিব সাধারণ সভার সুপারিশে এবং নিরাপত্তা পরিষদের যে 5 জন স্থায়ী সদস্য রয়েছে, স্থায়ী সদস্য রাষ্ট্রের অনুমতিতে বা তাদের সুপারিশে সাধারণ সভায় সাধারণ সংখ্যাগরিষ্ঠের ভোটে মহাসচিব নির্বাচিত হন। কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। আর একবার বলছি, নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ সভায় সাধারণ সংখ্যাগরিষ্ঠের ভোটে মহাসচিব নির্বাচিত হন। তার কার্যকালের মেয়াদ হলো 5 বছর। তার দায়িত্ব হচ্ছে শুধু সচিবালয়ের নয়, যতগুলো দপ্তর রয়েছে সমন্বয় সাধন করা, বিভিন্ন অধিবেশন, বিশেষ অধিবেশন আহ্বান করা, আন্তর্জাতিক শান্তি বজায় রাখা, বিভিন্ন রাষ্ট্র যদি সংঘর্ষে লিপ্ত হয় তৎক্ষণাৎ অধিবেশন ডেকে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর রাষ্ট্রনেতাদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি করা, সালিসি বা মধ্যস্থতা করে নেওয়া ইত্যাদি। তাহলে এই যে 6টা দপ্তরের মাধ্যমে সম্মিলিত জাতিপুঞ্জ তার কার্যাবলী সম্পাদন করছে। সুতরাং এই আলোচনা থেকে আমরা বুঝতে পারছি যে জাতিপুঞ্জ, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে তৈরি হয়েছিল আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বজায় রাখা, যাতে করে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা রোধ করা যায় তার ব্যবস্থা করা, এবং সেই উদ্দেশ্য সফল হয়েছে এবং সফলভাবে জাতিপুঞ্জ তার কার্যাবলী সম্পাদন করছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নিরাপত্তা পরিষদ বা সাধারণ সভা বা কিছু দপ্তরের কিছু দুর্বলতার কারণে জাতিপুঞ্জ তার কার্যাবলী থেকে কিছুটা হলেও দূরে সরে যাচ্ছে। যেমনটা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ঘন ঘন ভেটো ক্ষমতা প্রয়োগ করা, নিরাপত্তা পরিষদের কোনো স্থায়ী সেনাবাহিনী না থাকা, আমেরিকার অর্থাৎ একমেরু বিশ্বের যে চালিকা শক্তি আমেরিকার উদ্ভব এবং তাদের যে আধিপত্য, দম্ভ, তার বিরুদ্ধে জাতিপুঞ্জ এবং তার দপ্তর বিভিন্ন কারণে ব্যর্থ হচ্ছে, এ কথা বলার অপেক্ষা রাখে না। যাই হোক, তৃতীয় বিশ্বযুদ্ধের যে সম্ভাবনা দূর করেছে, আন্তর্জাতিক শান্তি যে বজায় রেখেছে, এটাই জাতিপুঞ্জের
সাফল্য। তাহলে এই গেল সম্মিলিত জাতিপুঞ্জ এবং তার যে দপ্তরের কাজ। আমরা সেকেন্ড পার্টে আলোচনা করব সামাজিক এবং অর্থনৈতিক পরিষদের আন্ডারে যে সমস্ত বিশেষজ্ঞ সংস্থা আছে, যেমন ইউনিসেফ, ইউনেস্কো, হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারপর রয়েছে তোমার আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আইএলও, এছাড়া রয়েছে বিশ্ব ব্যাংক এবং আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এগুলো আমরা সেকেন্ড পার্টে আলোচনা করব। যাই হোক, সকলকে ধন্যবাদ এবং তোমরা শর্ট কোশ্চেনগুলো লিখে নেবে, লিখে মুখস্থ করে নেবে। সবাইকে ধন্যবাদ।